মাংস দে না, আমি পেট ভরে খাই। বড় খিদে পেয়েছে যে আমার। আয়, আমার কাছে আয়। কথাটা বলে সে আর একটা হাত টেনে জগাইকে ধানের গোলার ভেতরে ঢুকিয়ে দিল। জগাইয়ের মাথাটা ভেতরে আর তার গলা থেকে বাকি শরীরটা বাইরে। মাধাই, আমার গলার ভেতর থেকে কে যেন আমাকে টানছে। না, আমি কিছু দেখিনি, কিছু জানি না। আমি কিছু জানি না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি এমন কিছু একটা সন্দেহ করেছিলাম। তোকে আমি গ্রাম থেকে তাড়িয়ে তো দিয়েছিলাম, কিন্তু আবার যে কিছু করবে তা আমি জানি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প নিয়ে আমার এই অডিও স্টোরি চ্যানেল স্কেয়ারি টেলস। তো তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল রেগুলার শোনো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের গল্পগুলো তোমাদের ফেসবুকেতে, হোয়াটসঅ্যাপে তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করো। সকলের কাছে স্কেয়ারি টেলসকে পৌঁছে দাও। দেখো, আমরা স্কেয়ারি টেলস কিন্তু আসলে একটা পরিবার, আর তোমরা প্রত্যেকে এই পরিবারের এক একজন সদস্য। সো স্কেয়ারি টেলসকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু তোমাদের মতো লিসনারদেরই নিতে হবে। আমার বিশ্বাস তোমরা সকলে স্কেয়ারি টেলসকে আরো বেশি মানুষের কাছে এইরকম ভাবেই পৌঁছে দেবে। আমাদের স্কেয়ারি টেলসে সুকান্ত দাসের লেখা রতন মাঝির খিদে গল্পটা কিন্তু তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছিল। তো আমরা আজকে সেই গল্পেরই একটা সিকুয়েল পার্ট নিয়ে তোমাদের জন্য ফিরেছি। আজ স্কেয়ারি টেলসে তোমরা শুনবে রতন মাঝির বিল। তোমরা যারা আজকের গল্পটা শুনছো তারা কে কোথা থেকে আজকের গল্পটি শুনছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমায় জানাও। আর আজকের গল্পটা কিন্তু বেশ ভয়ের। অনেকদিন পর আমি এরকম একটা ভূতের ক্যারেক্টার করেছি। তো কেমন লাগছে আজকের গল্পটা শুনতে, বা গল্পের কোন কোন জায়গায় তোমাদের সবচেয়ে বেশি ভয় লেগেছে, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে নিচে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আর সেই সঙ্গে কিন্তু রিপ্লাইও দিই। আর হ্যাঁ, অবশ্যই যদি সম্ভব হয় তাহলে হেডফোন ব্যবহার করে শুনো, নইলে কিন্তু 3D অডিওর মজা তোমরা পাবে না। তাহলে আর বেশি না বকে শুরু করছি আমাদের স্কেয়ারি টেলসের আজকের গল্প, সুকান্ত দাসের লেখা রতন মাঝির বিল। বুঝলি নরহরি, এভাবে যার কতদিন অকাল খরায় আমাদের জমির ধান নষ্ট হবে তা তো কিছুই বুঝি না। যদি একবার কথাবার্তা বলে খালের জলের ব্যবস্থা করা যায়। সে তো গেলেই আর হবে না। পাশের গ্রামের সঙ্গে আমাদের গ্রামের যে কেমন অবস্থা সে তো তুমি ভালোভাবেই জানো। আরে এটাই তো তোদের ভালো নয়, বুঝলি? সবাই মিলেমিশে একসাথে থাকবি, আপদে বিপদে সাহায্য করবি, তা নয় ওই সামান্য একটা শিব মন্দির নিয়ে তোরা দুই দল একেবারে রক্তাক্ত কাণ্ড করে ফেললি। এই সেবার যখন ওই ছেলেটা লাঠির খায়ে মাথা ফাটিয়ে দিল আমাদের মঙ্গলের, সেবারই আমি বললাম ক্ষমা চেয়ে নে, একেবারে ঝামেলা মিটিয়ে নে, তা না। নরহরি বারবার আকাশের দিকে তাকিয়ে দেখছিল। দেখারই কথা, আকাশটা কালো করে এসেছে। একটু পরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। রমাকান্তের কিন্তু সেদিকে নজর নেই। দাওয়ার কাছে বসে হুঁকোতে গুরুক গুরুক করে টান দিতে দিতে সে মনের সুখে কালো মেঘে জমা আকাশের দিকে তাকিয়ে দেখছিল। একবার যদি বৃষ্টি হয় তাহলে জমির ফসলগুলো বোধহয় বেঁচে যায়। না রমাকান্ত, আর বসা যাবে না, আমি বেরিয়ে পড়ি। এতটা পথ যাব, তারপর আকাশের অবস্থাটা ভালো নয়। শনিবার, তার উপর নাকি অমাবস্যা। এমন দিন লাখে একটা মেলে। তা যা বলেছ, তোমার তো আবার ভূতের ভয় আছে বলে শুনেছি। যাদের ভূতের ভয় থাকে তাদের নাকি ভূতে ধরে বেশি। ভূতের কথায় নরহরির ঘাড়টা একবার শিরশির করে উঠল। নেহাত ছোটবেলায় একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটে গিয়েছিল, না হলে সে সাহসী মানুষ।
ওই অন্ধকারে একটু। দাঁড়াও, একটা কাজ করো, আমার কাজের লোকটাকে বলে দিচ্ছি লণ্ঠন নিয়ে তোমায় একটু এগিয়ে দিয়ে আসবে। নরহরির আত্মসম্মানে লাগলো কথাটা। সে একটু কিন্তু কিন্তু করে বলে উঠল, না না, তার প্রয়োজন হবে না, আমি একাই চলে যেতে পারবো। ওই দেখো, জোর হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে। আমি চললাম, হ্যাঁ, কাল সকালে দেখা হবে। নরহরি যেন হুড়মুড় করে বেরিয়ে গেল। চলে যেতেই রমাকান্ত সামান্য হেসে বলল, একটা পুরোহিতের ছেলে হয়েছে, তবু এত ভয় কেন পায় তা বুঝি না। পথে নামতেই নরহরির কিন্তু মনে হলো কাজের লোক সঙ্গে না থাকলে লণ্ঠন নিয়ে আসা উচিত ছিল। একেতেই আকাশ কালো, তারপর সন্ধে নেমেছে, আবার এলোমেলো হাওয়া দিচ্ছে। এর মধ্যে এতটা পথ হেঁটে যাওয়া সহজ ব্যাপার নয়। রমাকান্তের বলা কথাগুলো বারবার তার মনে হতে লাগলো। যতই মনে হচ্ছে ততই মনের ভেতর সমস্ত কিছু ছুঁড়ে ফেলে সে দ্রুত সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। কাঁধের কাছে ঝোলা পইতেটা যেন আবার শিরশির করে এসে লাগছে পিঠের ওপর। ওই একটাই মাত্র ভরসা। তাছাড়া বাবার দৌলতে বেশ কিছু মন্ত্র শেখা আছে তার। একবার ভূতের দেখা পেলেও ওই মন্ত্র পড়তে পারলে ভূত পালাতে পার পাবে না। কিন্তু সঠিক সময় মন্ত্রগুলো মনে এলেই হয়। আশেপাশের বাড়িঘরগুলোর মধ্যে কেউই বাইরে নেই, সবাই ঝড়ের আশঙ্কায় ঘরের ভেতরে ঢুকেছে। এখনও বেশ খানিকটা পথ হেঁটে তারপর ডান দিকে বাঁক নিয়ে তাকে ঢুকতে হবে নিজের বাড়ির কাছে। নরহরি আরও কয়েক পা এগিয়ে গেল। ঠিক তখনই তার মনে হলো ঝড়ের শব্দের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো কোত্থেকে। এও হাসলো বলে মনে হলো, ব্যাপারটা কি? ততক্ষণে ঝড়ের প্রকোপ বাড়তে শুরু করেছে। ভালোভাবে সব কিছু বোঝা যায় না। নরহরি বাধ্য হয়ে দ্রুত পথ চলল। পথের বাঁকের কাছে এসে যেই দাঁড়িয়েছে, অমনি মনে হলো বেশ কয়েক হাত দূরে একটা বড় জাম গাছের তলায় অন্ধকারে কেউ যেন বসে আছে। তা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু একটা অদ্ভুত শব্দ কোথা থেকে যেন ভেসে আসছে। ওই কে রে ওখানে? আমি রতন, আমি পাশের গাঁয়ের রতন। গলাটা একটু অন্যরকম মনে হলো। ঝড়ের মধ্যে নিজের কানে ভুল হতে পারে, তাই নরহরি আবার বলল, এ তো পাশের গ্রামের রতন। ওই এইখানে কি করছিস? হ্যাঁ, এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে গাছের তলায় কি করিস? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তো আমি এখানে এসেছি। রতনের কথা শেষ হলো, কিন্তু তারপরেই যেন একটা অদ্ভুত গোঙানি তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো। প্রথমে কিছুই বুঝতে পারেনি। হঠাৎ করে তার মনে হলো ঘাড়টা কেমন যেন ভারী হয়ে আসছে। চারপাশটা একটা ভয়ঙ্কর অস্বস্তিকর পরিবেশ। মুহূর্তের মধ্যে তার বুঝে নিতে অসুবিধে হলো না ব্যাপারটা সুবিধের নয়। গাছের তলায় বসে থাকা লোকটা আর যাই হোক মানুষ হতে পারে না। মানুষের গলা কখনোই এমন হয় না। নরহরি কখনো ভয় পায়নি। সে কৌতূহলের সাথেই প্রশ্ন করল, দাঁড়াও দাঁড়াও, রতন মানে পাশের গ্রামের রতন জেলে? এই কিছুদিন আগে মারা গিয়ে আবার? হা হা করে হেসে উঠল সেই ছায়ামূর্তিটা। তারপর গাছের তলা থেকে যেন হামাগুড়ি দিয়ে পথের মাঝে বেরিয়ে এলো সে। ঠিক ধরেছিস, আমি সেই রতন। কিন্তু ভেবেছিলাম আমার পেটের জ্বালা মিটে গেছে, আর হয়তো খিদে পাবে না। কিন্তু আবার যে খিদে পাচ্ছে, আবার যে বড্ড খিদে পাচ্ছে। একটু রক্ত, একটু মাংস আমায় দে। রতনের এমন কথা শুনে নরহরি আর স্থির হয়ে থাকতে পারল না। একটা ভয়ার্ত গলায় চিৎকার করে ছুটতে লাগলো বাড়ির দিকে। একবার পেছনের দিকে ফিরে দেখতে পেয়েছিল তার পেছনে ঠিক যেন হামাগুড়ি দিয়ে একটা কুকুরের মতো ছুটে আসছে সেই মূর্তিটা। আর মাঝে মাঝে এই অদ্ভুত গলায় বলছে, একটু রক্ত আর একটু মাংস দে না, আমি পেট ভরে খাই। ছুটতে ছুটতে যখন বাড়িতে পৌঁছলো তখন তার ঘরের দরজা বন্ধ। পাগলের মতো দরজার উপর ধাক্কা দিতে
তার বউ তাড়াতাড়ি ঘরের দরজা খুলতে নরহরি ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে। তারপর বলে, ও বাইরে আছে, ও বাইরে আছে। কে বাইরে আছে? কার কথা বলছো? আরে শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? ওই যে বাইরে থেকে চিৎকার করে রক্ত চাইছে, মাংস চাইছে। ওই যে রতন। ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছিল। দরজা জানলা সবকিছু বন্ধ থাকায় বাইরের হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকতে পারছিল না, কিন্তু তার মধ্যেও কেমন একটা অস্বস্তিকর অবস্থা ছড়িয়ে পড়েছিল গোটা ঘরে। নরহরির বিড়বিড় করে বলা কথা, তার ভয় পাওয়া মুখ, তার বউয়ের দুশ্চিন্তা, সবকিছু মিলিয়ে ঘরের ভেতরটা মুহূর্তের জন্য যেন বদলে গিয়েছিল। ঠিক তখনই বাইরে থেকে আবার কেউ যেন খ্যানখ্যানে গলায় চিৎকার করে বলে উঠল, কোথায় গেলি? দে না রে, একটু রক্ত দে না, একটু মাংস দে। আমার বড় খিদে পেয়েছে। শরীরটা যে খারাপ হয়েছে তা আমি কাল রাতেই বুঝতে পেরেছি। কাল রাত থেকেই কেমন যেন হয়ে রয়েছে, জ্বর রয়েছে। সকালে একটু জ্বর কমলেও শরীরটা বড্ড দুর্বল। কিন্তু হঠাৎ করে এমন জ্বর বাঁধলো কি করে সেটাই তো বোঝা যাচ্ছে না। তুমি তো বলছো কাল সন্ধ্যের দিকেও নাকি ভালো ছিল। ভালো ছিল তো, আমি সন্ধ্যেবেলা খাওয়ার সময় যখন রাখতে গেলাম তখনও ভালো ছিল। খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে গেলাম, সকালে উঠে দেখি এই অবস্থা। অনেক রাত্রের দিকে একবার ঘুম ভেঙেছিল, আর তখনই জ্বরের ব্যাপারটা বুঝতে পারি। কবিরাজ এক মনে বিছানার ওপর শুয়ে থাকা বছর 12-13 ছেলেটার নাড়ির পরীক্ষা করে দেখছিল। তার গায়ে এখনও অল্প অল্প জ্বর রয়েছে, গভীর ঘুমে ঘুমোচ্ছে সে। নিঃশ্বাসের শব্দে তা বোঝা যায়। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কবিরাজ বলে উঠল, আচ্ছা, কাল রাতে কি কোনো কারণে আপনার নাতি ভয় পেয়েছিল? এই কথা বলছেন কেন কবিরাজ? না, মানে হঠাৎ করে এমনভাবে ভয় পেলেই জ্বর আসতে পারে, তাই জন্যই এ কথা বলছি। একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? ওষুধপত্র যা দেওয়ার আমি দিয়ে গেছি, এখন বাকিটা দেখা যাক। কবিরাজ মশাই চলে যেতে রমাকান্ত তার নাতির বিছানায় মাথার কাছে এসে বসল। গভীর ঘুমে ঘুমোচ্ছে সে। মাথায় হাত বুলোতে বুলোতে মনে মনে বলল, মাধব, তোর কিচ্ছু হবে না, আমি এখানেই আছি। একটু পরেই নরহরি এসে ঘরে ঢুকল। কাল রাতের সেই বিভৎস ব্যাপারটা রমাকান্তকে না বলা অবধি তার শান্তি নেই, কিন্তু মাধবের এমন অসুস্থতার সময় সে কথা তো বলা যায় না। তাই মাধবকে খানিকক্ষণ দেখে নিয়ে আর রমাকান্তকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসান। নরহরির মনের উত্তেজনা আর তার চোখের দৃষ্টি দেখে রমাকান্ত বুঝতে পেরেছিল কিছু তো একটা হয়েছে। আরে কি হয়েছে বলবেন তো? নরহরি তখন কাল রাতের সমস্ত ঘটনা তাকে বলল। রমাকান্ত একটু অবাক হয়ে বলল, পাশের গ্রামের যে ঘটনা নিয়ে পাশের গ্রামে বেশ কয়েকদিন হই হই হলো, তারপর কোনো একটা আত্মা নাকি সেই তান্ত্রিক সেখান থেকে তাড়িয়ে দিল, তার কথা বলছো? এমনই তো শুনলাম। কাল রাতে অন্ধকারে ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু আমার পিছু পিছু সে আমার বাড়ি অবধি গিয়েছে। রক্ত খেতে চায়, মাংস খেতে চায়, এসব বলছিল সে। কি বিভৎস ব্যাপার বলো তো, এমন করে কি আর। রমাকান্তের মাথায় চিন্তার ভাঁজ পড়ল। একটু ভেবে নিয়ে সে বলল, নরহরি, রাতের বেলা তুমি বাড়ির বাইরে থেকো না, বুঝলে? আমার কিন্তু ব্যাপারটা সুবিধার বলে মনে হচ্ছে না। কাল রাতেই তুমি ওকে দেখতে পেলে, আর কাল রাতেই মাধবের অমন জ্বর। ও, কাল রাতে মাধবের জ্বর এসেছে, কিন্তু তার সঙ্গে কাল রাতে আমার রতনকে দেখার কি সম্পর্ক? একটা কথা ভেবে দেখো, রতনের প্রেত কিন্তু ওই গ্রাম থেকে চলে গিয়েছে, তান্ত্রিক তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবার সে যদি আমাদের গ্রামে এসে ঢোকে, তাহলে আমাদের গ্রামের উপর বিপদ নেমে আসতে পারে। তাছাড়া মাধব মাঝে মাঝে ঘুমের করে ঘর থেকে বাইরে চলে যায়, এই অভ্যাস তার আছে। রমাকান্ত যে আসলে কিভাবে ছিল তা নরহরি বুঝতে পারল না। একেতেই মাধবের এমন অসুস্থতা, তার উপর নরহরির মনে একগাদা ভয়। আবার নরহরি সকালে এসেছিল, দুপুরের মধ্যে বাড়িতে ফিরেও গেল। রমাকান্ত গোটা দুপুর মাধবের বিছানার কাছে বসে রইল। তারপর সন্ধ্যের দিকে যখন চাকর এসে ঘরের আলো জ্বালিয়ে দিয়ে গেল, তখন সে বাইরে বেরোল। গ্রামের অপর প্রান্তে একটা বড় ধানের গোলা,
এখানে ওখানে ছোট ছোট গোলার মতো কোণে ধান রাখা রয়েছে। সেখানেই গ্রামের এক গৃহস্থ লোকের বাস। গোটা ধানের গোলায় বেশ কয়েকজন লোক কয়েকজন কাজকর্ম করে। বিকেল বিকেল তারা ধান তোলার কাজ করছিল। সন্ধে হতেই কাজ বন্ধ করে যে যার বাড়িতে ফিরে গেল। তবে ধানের গোলায় পাহারা দেওয়ার জন্য দুজন পাহারাদার সেখানে রাতেও থাকত। গোলার একদম শেষের দিকে ছোট্ট একটা ঘরে তারা রাতের বেলা ঘুমোতো। যদিও ঘুমোনো তাদের কাজ নয়, তবুও একজন ঘুমোতো আর একজন পাহারা দিত, পরে আবার বদলি করে নিত। জগাই হাতের লাঠিটা ধরে ঘর থেকে বেরিয়ে গেল। আগের রাতে বেশ ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। আজ রাতেও তেমনই অবস্থা। চারপাশে কালো অন্ধকার যেন দপদপ করছে, আর সেই কালো অন্ধকারের মধ্যে ধানের ছোট ছোট গোলাগুলো দাঁড়িয়ে আছে ভূতের মতো। হাই তুলে হাতের হ্যারিকেনটা মুখের একপাশে তুলে ধরল রমাকান্ত। তারপর গলার দিকে তাকিয়ে দেখল, একটা, দুটো, তিনটে, চারটে, গুনতে গুনতে একসময় সে হাঁটতে হাঁটতে 10টা বলার মতো গলাটার সামনে এসেছে সে। তার কেমন চমক লাগলো যেন। এটা কি করে হয়? তাহলে আজ রাতে হঠাৎ 11টা হয়ে গেল কি করে? আমি কি ঘুমের ঘরে ভুল দেখলাম নাকি? জগাই চোখ কচলে নিয়ে আবার পেছন থেকে গুনল, কিন্তু না, 11টা। কোথায় যেন একটা ধানের গোলা বেরিয়ে গেছে। জগাইয়ের মাথায় যেন বাজ পড়ল। সন্ধ্যাবেলাতেও সে নিজে 10টা ধানের গোলা দেখেছে, এখন 11টা হলো কি করে? সে ভাবল ভিতরে একবার মাথায় গিয়ে টেকে তোলে। তারপর মনে করল মাঝরাতে সবাই ঘুমোতে গেছে, এখন তাদেরকে ডেকে তুললে বড্ড চেঁচামেচি করবে, তার চেয়ে নিজেই ভালো করে দেখা যাক। হ্যারিকেনটা হাতে নিয়ে সে প্রতিটা ধানের গোলার কাছে এসে ধানের গোলায় গায়ে হাত দিয়ে দিয়ে দেখতে লাগলো। 7 নম্বর গোলাটার কাছে এসে যেই হাত দিয়েছে, অমনি গোলার ভেতর থেকে একটা লম্বা হাত বেরিয়ে এলো, আর হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিল ভেতরের দিকে। ওরে বাবারে, ওটা কি? ধানের গলার মধ্যে ওটা কি? জগাই জোরে চিৎকার করে উঠেছিল। তার চিৎকারে মাধাইয়ের ঘুম ভেঙে যায়। সে সবে ঘুমের দেশে প্রবেশ করতে শুরু করেছিল, এমন সময় এমন একটা চিৎকারে তার ঘুম যায় ভেঙে। লাঠি হাতে হ্যারিকেনটা নিয়ে বাইরে এসে সে চিৎকার করে কিছু একটা বলতে যাবে, তারপর ধানের গোলার কাছে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করে জগাই বলল, মাধাই, আমার গলার ভেতর থেকে কে যেন আমাকে টানছে। নেশা করতে শুরু করেছিস কবে থেকে? তুই নেশা করে এভাবে পাহারা দিবি? দাঁড়া, কাল রাতেই আমি। মাধাইয়ের কথাটা শেষ হলো না। সে হাঁটতে হাঁটতে খানিকটা কাছে এসে পড়েছিল জগাইয়ের। হাতের হ্যারিকেনটাও তখনও সে ধরে রয়েছে, আর সেই হ্যারিকেনের আলোয় জগাইয়ের হাতটা যে আর একটা হাত টেনে ধরে রেখেছে সেটা দেখতে অসুবিধে হয় না। মাধাইয়ের ঘুম ছুটে গেল। ঠিক তখনই হাসির শব্দটা শোনা গেল, আর সঙ্গে সঙ্গে ধানের গোলার ভেতর থেকে বেরিয়ে এলো একটা মাথা। লাল টকটকে দুটো চোখ, মুখের জায়গায় একটা কালো গর্ত রয়েছে যেন। মুখের ভেতর ধারালো এলোমেলো সাদা দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে রয়েছে। তার মুখটা যেন একটা কঙ্কালের মুখ। তারপর কেউ একটা ছিন্ন বিচ্ছিন্ন চামড়া বসিয়ে দিয়ে গেছে এই মাত্র। অদ্ভুত গলায় সে বলে উঠল, বড় খিদে পেয়েছে যে আমার, আমার কাছে আয়। কথাটা বলে সে আর একটা হাত টেনে জগাইকে ধানের গোলার ভেতরে ঢুকিয়ে দিল। জগাইয়ের মাথাটা ভেতরে আর তার গলা থেকে বাকি শরীরটা বাইরে। সে চিৎকার করছে, তার সঙ্গে সঙ্গে ধানের গোলা থেকে ধান ঝরে ঝরে পড়ছে। এমন একটা অদ্ভুত ঘটনা দেখে মাধাইয়ের মুখে আর কথা ফুটল না। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল দৃশ্যটা, তারপর সামনে এগিয়ে গিয়ে যে কিছু করবে সেই সাহসটাও তার নেই। এমন একটা দৃশ্য তো আর প্রতিদিন দেখা যায় না। মানুষ হলে তার সঙ্গে লড়াই করা যায়, একটা নয় দুজন মানুষের সাথে একা হাতে লাঠি খেলার ক্ষমতা মাধাইয়ের রয়েছে, কিন্তু এ তো মানুষ নয়। জগাই তারস্বরে চিৎকার করছিল। তার মাথাটা গলার ভেতরে ঢুকে যাওয়ার পরে তার দুটো পা ক্রুদ্ধ আক্রোশে মাটির উপরে লাফাচ্ছিল। দুহাতে ধানের গোলার বেড়া ছিন্ন বিচ্ছিন্ন করছিল সে। কিন্তু তারপরেই হঠাৎ করে মাঝপথে চিৎকারটা থেমে যায়, আর সঙ্গে সঙ্গে তার শরীরটা মাটির উপরে এসে পড়ে। হ্যারিকেনটা অনেকক্ষণ আগেই নিভে গিয়েছিল। জগাই মাধাই কোনো রকমে নিজের হ্যারিকেন তুলে
দুপা সামনের দিকে এগিয়ে এসে যা দেখতে পেল তাতে তার মাথার ভেতর রক্ত যেন ঝলসে উঠল। জগাই পড়ে আছে নিষ্প্রাণ হয়ে, তার মাথার প্রায় অর্ধেকটা অংশ আর নেই। গলার ঘাড়ের কাছেও বেশ খানিকটা মাংস তুলে নিয়েছে কেউ একজন। রক্ত ভেসে যাচ্ছে গোটা শরীর জুড়ে। ঠিক তখনই ধানের গোলার ভেতর থেকে আবার সেই মাথাটা বেরিয়ে গেল। কচকচ শব্দ করে এসে কি যেন খাচ্ছে, আর গোটা শরীরে যেন রক্ত লেগে আছে। কতদিন পর আবার রক্ত খেলাম, মাংস খেলাম। জগাই কি যেন একটা হয়ে গিয়েছিল। সে চুপ করে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যটা দেখছিল, কিন্তু সেই মাথাটা যখন এবার তার দিকে ঘুরে তাকালো, সে আর স্থির হয়ে দাঁড়াতে পারল না। সে হাতের লাঠি আর লণ্ঠনটা ছিটকে ফেলে দৌড়ে বেরিয়ে এলো সেখান থেকে। পেছনে সেই কণ্ঠস্বরটা আবার বলতে লাগলো, মানুষের মাংস খেয়েছি। বড় খিদে পেয়েছিল। গ্রামের মানুষ জানতে পেরে গেল গ্রামে কোনো এক অশুভ প্রেতাত্মা প্রবেশ করেছে। তা একমাত্র নরহরি জানত সে আসলে কে। তার সঙ্গে রমাকান্ত জানত, কিন্তু রমাকান্ত তার নাতি মাধবের অসুস্থতা নিয়ে বেশ ভেঙে পড়েছিল। নরহরিও সেখানেই ছিল, তাই গোটা গ্রামে কি হয়ে চলেছে তা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না। কবিরাজে ওষুধপত্র খাওয়ানো ও মাধবকে পাহারা দেওয়া, এই সমস্ত কিছুতেই তাদের গোটা দিন কেটে যাচ্ছিল। কিন্তু তবুও মাধব ক্রমশ যেন আরও রুগ্ন হয়ে পড়ছিল। একদিন সন্ধ্যের দিকে মাধব সামান্য সুস্থ হয়েছিল, তাই দেখে রমাকান্ত বলল, তোর কি হয়েছে বলতো? তোর এমন শরীর খারাপ হচ্ছে কেন? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওই যে ও আমায় যেদিন ডাকলো, তারপর থেকে আমার আর কিছু মনে থাকে না। নরহরি ঘরেই ছিল। সে একটু অবাক হয়ে বলল, ডাকলো? কে ডাকলো? ওই যে যেদিন প্রথম আকাশ কালো করে মেঘ করলো, ঝড় বৃষ্টি হলো খুব, সেদিন রাতের বেলা জানলার কাছে এসে আমায় ডাকলো, বললো আমায় বাইরে বেরোতে হবে। কোন জানলা? ওই বাইরের দিকে, বাড়ির পেছনের দিকে, পুরো জমির দিকে যে জানলা, ওটা? ও আমায় ডাকলো তো, আমায় ঘর থেকে বেরোতে বললো। আমি জানলার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, কিন্তু কিন্তু তারপরে আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙলো, দেখি দাদু আমার মাথার কাছে বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার তখন খুব জ্বর, গোটা শরীর কেমন যেন ক্লান্ত হয়ে আছে। তোমায় ডাকছিল, কিন্তু তাকে তুমি দেখতে পেয়েছো মাধব? মাধব আর কথা বলতে পারল না, কারণ তার গোটা শরীর কেমন যেন ক্লান্ত হয়ে এসেছিল। বিড়বিড় করে কিছু একটা বলে সে আবার ঘুমে ঢলে পড়ল। একটা খবর শুনেছি, ওই যে গ্রামের বাইরের দিকে ধানের গোলায় রাতের বেলা মাধাই আর জগাই পাহারা দেয়। তাদের মধ্যে জগাইকে কাল রাতে কে যেন খুন করেছে। সর্বনাশ! এই কাজটা কি করলো? তা জানি না, তবে তবে এখন মাধাই কথা বলার মতন অবস্থায় নেই। ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে। গ্রামের কেউ তার কাছ থেকে কথা বার করতে পারছে না। কেউ গেলেই সে ভয় পাচ্ছে। তবে সবাইকে যেভাবে ওখানে পাওয়া গেছে, তাতে মনে হয় না এ কাজ কোনো মানুষের। বুঝতে পেরেছি, এই কাজটা নিশ্চয়ই তাহলে রতনের। রতন মরার পর থেকে এই সমস্ত কিছু হচ্ছে। যতদিন না সে মরেনি ততদিন সব ভালোই ছিল, কিন্তু আমার নাতিকে ওভাবে রাতের বেলা ডাকলোটাকে। রাতের বেলা কি তুমি এই ঘরেই থাকো? মানে রাতের বেলা হয়, তার জন্য কি তুমি এখানেই ঘুমাও? রমাকান্ত সম্মতি জানাতে নরহরি আবার বলল, তাহলে তো হয়েই গেল। রাতের বেলা তোমার ঘুমানো চলবে না, জেগে থাকতে হবে। তাহলে বুঝতে পারবে
রাতের বেলা কে ওর কাছে আসে। মাধবের দিকে তাকিয়ে নরহরি বেরিয়ে এলো। জগাইয়ের আসলে কি হয়েছিল সে খবরটা তার আরও ভালো করে নেওয়া দরকার। তাছাড়া আরও একটা কাজ করা দরকার, একবার পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে যে রতনকে দেখতে দাঁড়িয়েছিল তার সঙ্গে একবার কথা বলতে হবে। আমি এমন কিছু একটা সন্দেহ করেছিলাম। ওকে আমি গ্রাম থেকে তাড়িয়ে তো দিয়েছিলাম, কিন্তু আবার যে কিছু করবে তা আমি জানি। তোমাদের গ্রামে কারোর কোনো বিপদ হয়েছে? বিপদ বলতে একজন রাতের পাহারাদার মরেছে। ধানের গোলা এসে রাতের বেলা পাহারা দিতে গিয়ে কারোর হাতে মারা গেছে। মাদাই এসব দেখেছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। তাছাড়া গ্রামেও যেন কেমন একটা অবস্থা। 3 দিন ধরে আকাশে কালো মেঘ জমে রয়েছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শুধু নরহরির কথায় আকাশের দিকে তাকালো। পাশের গ্রামের দিকে আকাশটা একটু বেশিই কালো লাগছে। এখান থেকে বেশ খানিকটা দূরে মাঝখানে অনেকটা পথ, জঙ্গল এলাকা। মধু মনে মনে ভাবল একবার থেকে পাশের গ্রামে গিয়ে দেখতে হবে, না হলে কোনো কিছুরই সমাধানই হবে না। কিন্তু এখন কিছু করে তো যাওয়া সম্ভব নয়। তাই নরহরিকে বুঝিয়ে শুনিয়ে বলল, দেখো নরহরি, তোমার সঙ্গে আমার যাওয়া যে আবশ্যক আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি যেতে পারবো না। তুমি একটা কাজ করো, এই সুতোটা তোমার সঙ্গে রাখো, আর যে বাচ্চা ছেলেটির সাথে তুমি বলছো তাকে ওই সুতোটা একবার পরিয়ে দিও, তাহলেই হবে। আর রাতের বেলাও যেন বাইরে না বেরিয়ে আসে। এই সুতো তোমাদের কোনো প্রেতের হাত থেকে রক্ষা করতে পারবে না, তবে এই সুতো তোমাদের প্রেতের থেকে দূরে রাখবে। কিন্তু ভয় পেয়ে তোমরা নিজেরা নিজের ক্ষতি করে ফেলতে পারো, সেটা বুঝতে হবে। আমি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে তোমাদের গ্রামে যাব, তবে তোমার বাড়িটা আমি কিভাবে খুঁজে বার করব সে কথা আমায় বলে যাও। নরহরি 2টো সুতো নিল হাতে। তারপর নিজের বাড়ির ঠিকানা ভালোভাবে বলে দিয়ে মধু ওঝার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের দিকে রওনা হলো। মধু ওঝাকে সে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে বলেই ভেবেছিল, কিন্তু ওঝা বাড়িতে ছিল না। তাই তার বাড়িতে একটা বেলা তাকে অপেক্ষা করতে হলো। কথাবার্তা বলেই যখন সে পথে নামলো তখন বিকেল হয়ে গেছে। এখান থেকে পাশের গ্রামের পথ হেঁটে যেতে সময় লাগবে বেশ খানিকটা। আকাশের অবস্থা আগের মতো, সন্ধ্যের দিকে ঝড় হয় কিন্তু বৃষ্টি নামে না। নরহরি যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল। বারবার মনে হচ্ছিল ফাঁকা প্রান্তরের মধ্যে হাওয়া তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। জঙ্গল মতো জায়গাটার কাছে এসে কিন্তু একবার থমকে দাঁড়ালো নরহরি। এই জঙ্গলের মধ্যে দিয়ে এমন সময় যাওয়াটা কি ঠিক হবে? ঘুরে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। এত ভেবে কি হবে? ধুর, কপালে যা আছে হবে, ঢুকে পড়ি। তাছাড়া মধু ওঝার দেওয়া সুতোটা তো আমার কাছে রয়েছে। সুতোর ওপর ভরসা করে নরহরি জঙ্গলের পথে ঢুকল। বেশ খানিকটা আসার পরে জঙ্গল বেশ ঘন হতে শুরু করেছে। আসলে এই পথে গেলে পাশের গ্রামে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, না হলে প্রশস্ত চওড়া জঙ্গলটাকে বের করে দিয়ে ঘুরে যেতে হবে, পাশের গ্রামে যেতে হয়। মাঝামাঝি এসে পড়েছে নরহরি। এমন সময় পেছনে খসখস পায়ের শব্দ শুনতে পেল, যেন কেউ তার পিছু পিছু জঙ্গলে শুকনো পাতা মারিয়ে এগিয়ে আসছে। কেউ একটা আছে বলে মনে হচ্ছে, কিন্তু এমন সময় ঢুকবে কে? মনের কথাটা শেষ হলো না, ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে। নরহরির সঙ্গে করে আলো আনেনি। পথ সোজা, কিন্তু অন্ধকারের জন্য সে পথ একটু দুরকম হয়ে পড়তে পারে একটু পরে। তবে তার আগেই পেছন থেকে সেই চেনা গলাটা ভেসে এলো। আমি তোর পিছু নিয়েছি মানুষের মাংস খেয়ে। আমার খিদে আরো বেড়ে গেছে। আজ আমি তোর মাংস খাবো। কথাটা শুনে নরহরির পা থেকে মাথা পর্যন্ত ভয়ে থরথর করে কেঁপে উঠল। দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে সামনের দিকে দৌড়তে লাগলো। তার পেছনে সেই হাসির শব্দটা যেন হাওয়ায় ভেসে এগিয়ে আসতে লাগলো তার দিকে। নরহরি দৌড়চ্ছে। আরও খানিকটা দৌড়লে জঙ্গল পেরিয়ে পাশের গ্রামের রাস্তায় গিয়ে পড়া যাবে, কিন্তু তার আগে যদি তার কোনো একটা বিপদ হয়ে যায়। সেই মূর্তি আবার চিৎকার করে হাসতে হাসতে বলছে,
চলে যা, চলে যা, তুই তুই চলে যা এখান থেকে। প্রবল ভয়ে যেন মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়, ঠিক তেমনই প্রবল ভয়ে নরহরি ভুলে গিয়েছিল তার কাছে মধু ওঝার দেওয়া সেই সুতোটা আছে। প্রাণপণে দৌড়তে দৌড়তে মধু ওঝার দেওয়া দুটো সুতোর মধ্যে একটা সুতো কখন যেন তার হাত থেকে পড়ে গেল, কিন্তু আর একটা সুতো তার হাতের কাছেই রইল, কারণ একটা সুতো সে নিজের হাতে বেঁধে নিয়েছিল, অপরটা পাঞ্জাবির পকেটে রেখেছিল, সেটা নিয়ে গিয়ে মাধবকে দেবে বলে। একসময় আর দৌড়তে পারল না নরহরি। জঙ্গলের পথটা এত বড় হয়ে এলো কি করে সেটাও সে বুঝতে পারল না। প্রবলভাবে হাঁপাতে হাঁপাতে দুহাঁটুর উপরে হাত রেখে দাঁড়িয়ে পড়ল সে। দৌড়নোর অভ্যেস তার নেই, এই বয়সে আর দৌড়নোর অভ্যেস কারোরই থাকে না। দাঁড়িয়ে পড়তেই আবার সেই হাসির শব্দটা শুনতে পেল, আর পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার গা থেকে বেরিয়ে আসছে একটা পচা গন্ধ, তার সঙ্গে একটা ঠান্ডা বাতাস যেন কোত্থেকে একটা আসছে। বৃষ্টি তার সঙ্গে জড়িয়ে ধরছে। কতবার বললাম আমার কথা শোন, দাঁড়া, আমার খিদে পেয়েছে, কিন্তু শুনলি না তুই। কথাটা বলতে বলতে হঠাৎ করেই যেন রতন থেমে গেল। ততক্ষণে অন্ধকারের মধ্যে নরহরির হাতে বাঁধা সেই সুতোটা তার চোখে পড়েছে। সঙ্গে সঙ্গে থমকে গেছে সে। ওই সুতোটা খুলে ফেল না, ওটা খোল বলছি, নইলে আমি তোর সর্বনাশ করে দেব। নরহরির যেন হঠাৎ করেই মনে পড়ে গেল মধু ওঝার দেওয়া সেই সুতোটার মাহাত্ম্য। এই সুতো তার হাতে বাঁধা আছে, তাই মনের ভেতর খানিকটা সাহস পেয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে আয় আয় আমায় ছুঁয়ে দেখা, এই সুতো আমি হাত থেকে খুলব না। রতন রাগে গর্জে উঠল। চারপাশের ডালপাতা যেন প্রবল ঝড়ে প্রবলভাবে উঠতে লাগলো। একটা গাছের ডাল হঠাৎ করেই মরমর করে ভেঙে এসে পড়ল নরহরির থেকে একটু দূরে। ডালের আঘাতে তার হাতে সামান্য আঘাত লাগলো। নরহরি ছিটকে গিয়ে পড়ল মাটির ওপর। হা হা করে হেসে উঠল রতন, তারপরে বলল, কি ভেবেছিলিস তুই এই সুতো তোকে বাঁচাবে? ওই সুতো তোর হাতে থাকলে আমি তোকে ছুঁতে পারবো না। নরহরি ভুল ভেবেছিল। সে ভেবেছিল ওই সুতো থাকলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু বারবার মধু ওঝা কিন্তু বলে দিয়েছিল সুতো তাকে রক্ষা করতে পারবে না, শুধু প্রেতের হাত থেকে তাকে দূরে রাখতে পারবে। তাই নরহরি আবার দৌড়তে শুরু করল। এবার কিন্তু আর রতন তার পিছু নিল না। গ্রামের রাস্তায় পড়ে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে নরহরি একটা কথা ভাবল, সুতোটা সে কি করবে? মাধবকে দেবে নাকি সে নিজের কাছেই রাখবে? না, আমি কিছু দেখিনি, কিছু জানি না, আমি কিছু জানি না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। ও আবার আসবে, ও আমার কাছে আবার আসবে। ওগো, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হয়ে এখানে বসো তো। আমরা সবাই তো রয়েছি, এখানে কেউ আসবে না, কেউ এখানে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি চিন্তা করো না। তুমি জানো না ওকে, ও জগাইকে মেরেছে, আমার সামনে জগাইকে মেরেছে, জগাইয়ের মাথাটাও কামড়ে খেয়েছে, আমাকেও মারবে, আমার মাথাটাও কামড়ে খাবে। তার আগেই আমি নিজে মরে যাব, নিজে মরে যাব আমি। কথাটা বলে মাধাই তার বউয়ের হাত এক ঝটকায় ছাড়িয়ে ফেলে তারপর ঘরের ভেতরে কি যেন খুঁজতে খুঁজতে ঘরের একপাশে গিয়ে মাটির তেল খুঁজে পায়। সেই তেল গায়ে ছড়াতে আরম্ভ করে সে। সকাল থেকে অনেকেই বাড়িতে ছিল, কিন্তু একসময় বাধ্য হয়ে সবাই চলে গেছে। এই দৃশ্য দেখে মাধবের বউ চিৎকার করে আবার অনেকেই ছুটে আসে। মাধাইকে শক্ত করে চেপে ধরতে তার গা থেকে তেলের গন্ধ ভেসে আসে। সে আবার বলে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, ও আবার আসবে, ও আবার আমায় মারবে। তার আগে বরং ভালো আমি নিজেকে মেরে দিই, নিজেকে আমি শেষ করে দিই। মাধাইয়ের বউ কাঁদতে কাঁদতে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে কবিরাজ মশাই এসে পড়ে।
কবিরাজ মশাই মাধাইকে দেখে নিয়ে তাকে একটা ঘুমের ওষুধ খাওয়ায়। তাতেই একটু পরে সে ঘুমিয়ে পড়লে কবিরাজ মাধাইয়ের বউকে বলে, অবস্থা ভালো নয় গো, ঘরের দরজা বন্ধ করে রাখবে, আর ঘরের মধ্যে এমন কিছু রাখবে না যাতে কোনোভাবে প্রাণহানি হতে পারে। ভয়ে ওর মাথায় মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। না কবিরাজ মশাই, কাল রাতে ঘরের জানালার কাছে কেউ এসেছিল, আমি নিজে তার গলা শুনেছি। বলো কি বউ, তুমি নিজে তার গলা শুনেছো? তাকে দেখেছো? আমি তাকে দেখিনি, কিন্তু আমি তার গলা শুনেছি। এমন গলা এর আগে শুনিনি কখনো। কেউ বাইরে যাওয়ার জন্য ডাকছিল, কেউ ওকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু কিন্তু আমি ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। সাবধানে থেকো, তেমন হলে আশেপাশে 2-1জনকে বলে রেখো। বিপদ হলেই তাড়াতাড়ি সবাইকে ডাকবে, একা যেন কিছু করতে যাবে না। জগাইকে যে মেরেছে সে কিন্তু মানুষ নয়। কবিরাজ বাড়িতে ফিরে গেলে কিন্তু তার কেমন যেন মনে হলো রমাকান্তের বাড়িতে মাধব রাতের বেলা কাউকে দেখেছিল যে তাকে ডেকেছে। আবার মাধাইয়ের বউও কারো গলা শুনেছে যে মাধাইকে ডাকতে এসেছিল। গ্রামে এসব হচ্ছেটা কি? গ্রামটা তো এমন ছিল না। তাহলে কি কোনো কালো ছায়া পড়েছে গ্রামের ভেতরে? কবিরাজ মশাইয়ের বাড়িতে গরুর গোয়াল রয়েছে। গোয়ালটা বাড়ির পেছনের দিকে। সকালবেলা গয়লা এসে গরুর দুধ দুয়ে নিয়ে যায়, তারপর গ্রামে ও পাশের গ্রামে বিলিয়ে দেয়। নিত্যানন্দ কবিরাজ একাই মানুষ, নিজের হাতেই নিজের রান্নাবান্না করে। একসময় যখন তার স্ত্রী ছিল তখন সেই গরুর দেখাশোনা, দুধ দোয়া এবং আরও সমস্ত কাজ করত। এখন যদু গয়লা তার নিজের গোয়ালের সঙ্গে সঙ্গে কবিরাজের গোয়ালও দেখাশোনা করে। তার বদলে দুধ বিক্রি করে যা টাকা আয় হয় তার অর্ধেকটা সে পায়। বাকি অর্ধেক টাকার মধ্যে গরুর দেখাশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে যেটুকু টাকা বাঁচে সেটাই সে কবিরাজকে দেয়। কবিরাজের একার সংসার, তাতে ভালোই চলে যায়। কবিরাজের বাড়িতে 10টা গরু আছে। গরুর সংখ্যা বেশি বলে আর যদু সৎ মানুষ বলেই হয়তো এখনো পর্যন্ত কবিরাজের অসুবিধে কিছু হয়। কারণ গ্রামের লোকেরা জ্বর জ্বালাত কবিরাজকে ডাকলেও তাকে দেওয়ার মতো টাকা তাদের সবসময় থাকে না। তবে নিত্যানন্দ কবিরাজও তেমন টাকার জন্যও রোগী দেখে না। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিত্যানন্দ ঘুমোতে গিয়েছিল। আজ সন্ধ্যের দিকে যদু গয়লা 2টো চারাপোনা তাকে দিয়ে যায়। সেটাই ভালো করে রান্না করে একটা খেয়ে আর একটা শিকড়ে তুলে রেখে দিয়েছিল নিত্যানন্দ কবিরাজ। গোটা দিন এখানে ওখানে ঘুরতে হয়েছে, শরীরটা বড়ই ক্লান্ত ছিল। তাই বাধ্য হয়ে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমে 2 চোখ জড়িয়ে এসেছিল। ঘুমটা ভাঙল গরুর ডাকে। রাতের বেলা মাঝে মাঝে গরু ডাকে, কিন্তু তাই বলে এমনভাবে সবকটা গরু একবারে ডাকবে সে কথা কখনো কল্পনাও করেনি নিত্যানন্দ। গরুর ডাকে ঘুমটা ভেঙে যেতে তার মুখ থেকে একটা বিরক্তির শব্দ বেরিয়ে আসে। ধুর, যদু গয়লা যাওয়ার সময় গরুগুলো কেউ নিয়ে গেল না কেন? বড্ড জ্বালাই দেখছি। কথাটা ভেবে সে ঘরের ভেতর জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে একটা ছোট লাঠি হাতে করে ঘরের বাইরে বেরিয়ে আসে। বারান্দাটার পাশ দিয়ে বাড়ির পেছনের দিকের গোয়ালের দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই দেখতে পেল গোয়াল ঘরের বাঁশের বেড়ার দরজাটা খোলা। গরুগুলো তারস্বরে চিৎকার করছে, ছুটোছুটি করার চেষ্টা করছে, কিন্তু খুঁটিতে বাঁধা থাকার জন্য কিছুই করতে পারছে না। এ কি, গোয়ালের দরজাটা খোলা কেন? তাহলে কি গোয়ালে চোর ঢুকেছে? নিত্যানন্দ কবিরাজ আর একটু সামনের দিকে এগিয়ে যেতে গরুর ডাক ও তাদের পায়ের শব্দ ছাপিয়ে আরও একটা শব্দ শোনা যায়। কেউ যেন চাপা স্বরে অদ্ভুতভাবে হাসছে আর মাঝে মাঝে বলছে, বড় খিদে পেয়েছিল, এবার বোধহয় খানিকটা শান্তি হলো। নিত্যানন্দ কবিরাজ মনে মনে প্রমাদ গুনল। কাচের হ্যারিকেনটা মুখের একপাশে তুলে ধরে গোয়াল ঘরের দিকে আরেকটু ভালো করে এগিয়ে গিয়ে যেন চিৎকার করে উঠল। তবে অনেক চেষ্টা করে কোনো রকমে নিজের চিৎকারটা নিজে গিলে ফেলল। গরুগুলোর ঠিক পেছনের দিকে
অন্ধকার গোয়াল ঘরের ভেতরে উল্টো দিক করে বসে রয়েছে কেউ একটা। তার সামনে পড়ে রয়েছে একটা মরা গরু। তার শরীর থেকে খুবলে খুবলে মাংস দুহাতে বার করে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়ার সঙ্গে সঙ্গে তৃপ্তির ঢেকুর তুলছে। চারপাশের বাতাসটা কেমন যেন একটা রক্ত মাংসের গন্ধে ভরে উঠেছে। নিত্যানন্দর চোখ ফেটে জল আসতে চাইল। গরুগুলোকে সে মুখে যতই কথা বলুক না কেন, গরুগুলোর জন্যেই তো তার খাওয়া জুটছে। ওরা না থাকলে তো তার খাওয়া জুটত না। দুধ বিক্রি হোক না হোক, দুধ খেয়ে তো কয়েকটা দিন কাটানো যেতে পারে। সেই গরুর এমন অবস্থা দেখে তার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। কিন্তু বুকের ভেতর যন্ত্রণা রেখে চিৎকার করতে না পারার কষ্টটা বোধহয় সবচেয়ে বেশি হয়। নিত্যানন্দ কবিরাজ সেই কষ্টটা অনুভব করতে পারলেও তার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো না। গোয়াল ঘরে বসে থাকা সেই ভয়ঙ্কর গরু খেকো মূর্তিটা তাকে দেখতে পেল না। কোনো রকমে তার চেনা লাঠি হাতে নিয়ে নিত্যানন্দ আস্তে আস্তে এগিয়ে গেল পাশের বাড়িতে। পাশের বাড়ির দরজায় বারবার ধাক্কা দিতে সেখান থেকে মদন বেরিয়ে এল। মদনকে নিয়ে নিত্যানন্দ কবিরাজ গোয়ালে এসে দেখল কোথাও কেউ নেই। গরুগুলো একভাবে ডেকে চলেছে। গোয়াল ঘরের একপাশে যেখানে সেই মূর্তিটা বসেছিল সেখানটা ফাঁকা। শুধু সেখানে পড়ে রয়েছে গরুর ছিন্ন ভিন্ন মৃতদেহ। মদন তো এসব কিছু দেখে বেশ ভয় পেয়ে গেল। গ্রামের সেই জগাইয়ের বীভৎস মৃত্যুর কথা সকলেই জানত। এবারে নিত্যানন্দ কবিরাজের গরু মারা যাওয়ার কথাটা সকলে জানতে পারলেও মাধাইয়ের মধ্যে আরও পাগলে উঠল। মাধাই সারাদিন চিৎকার করে ঘরের দরজা জানলায় ধাক্কা দেয়, বারবার তাকে ছেড়ে দিতে বলে। কে যেন তাকে ডাকছে। তার বউ প্রাণপণে আশেপাশের লোকের সাহায্যে তাকে সামলে রাখল। কিন্তু এইভাবে আর কতদিন? গ্রামের লোকেরা যখন নিতান্ত বাধ্য হয়ে দু একজন গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা পর্যন্ত ভেবে ফেলল, ঠিক তখনই অনেক সকালে গ্রামে পা রাখল মধু ওঝা। গ্রামে পা দিয়েই আকাশের দিকে তাকিয়ে কি যেন হিসেব করে নিল সে। আজ প্রায় 5 দিন হয়ে গেছে গ্রামের মাথায় কালো মেঘ জমে রয়েছে, কিন্তু বৃষ্টি হয় না। প্রবল ঝড়ে জানলা দরজা ভেঙে যাওয়ার উপক্রম হলেও বৃষ্টি কিছুতেই হয় না। মধু ওঝা নরহরির বাড়ির ঠিকানা জোগাড় করে তার বাড়ির দাওয়ার কাছে এসে ডাকল। নরহরি বাড়িতে আছো নাকি? নরহরি ঘর থেকে বেরিয়ে দেখতে পেল মধু তার বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়ে রয়েছে। নরহরি যে কতটা খুশি হলো সে নিজে বলে বোঝাতেও পারল না। সে তাড়াতাড়ি মধু ওঝাকে নিয়ে ঘরের ভেতর ঢোকার জন্য উদ্যোগ করতে মধু ওঝা বলল, আমি কারুর ঘরে প্রবেশ করি না নরহরি। তুমি আমায় সেখানে নিয়ে চলো যেখানে এসব ব্যাপার ঘটছে। আর যেখানে তাকে প্রথম দেখতে পেয়েছিলে সেখানেও আমাদের একবার যেতে হবে। নরহরি আর আপত্তি করল না। মধু ওঝাকে নিয়ে বেরিয়ে পড়ল সেই জাম গাছতলায়, যেখানে সে প্রথম দেখেছিল রতনের প্রেতকে। জাম গাছের তলায় দাঁড়িয়ে মধু বাতাসে কিসের যেন গন্ধ শুকল প্রথমে। তারপর গাছের গায়ে ডান হাতের মধ্যমা আঙুলটা ছুঁয়ে রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করল। নরহরি একপাশে দাঁড়িয়ে দেখে চলেছিল তাকে। একসময় মধু ওঝা চোখ তুলে নরহরির দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে সে নিশ্চয়ই এসেছিল, কিন্তু কিন্তু রক্ত সে এখানে পায়নি। রক্ত সে অন্য কোথাও পেয়েছে। মধু ওঝাকে নিয়ে নরহরি গ্রামের বাইরের দিকে সেই গোয়ালের কাছে গেল, যে ধানের গোলার কাছে জগাইকে রতনের প্রেত হত্যা করে তার মাথা চিবিয়ে খেয়েছিল, সেইখানে নিয়ে গেল। সেখানে ঘুরতে ঘুরতে মধুর মনে আশঙ্কা দেখা গেল। সে কেমন যেন চিন্তিত হয়ে বলল, এখানে এসে রক্ত পেয়েছে ঠিকই, কিন্তু এখানে রক্ত পাওয়া তার এই গ্রামের প্রথম রক্ত নয়। এই গ্রামে সে আরো আগে রক্ত পেয়েছে। কিন্তু আমাদের গ্রামে তো প্রথমবার মারা গেছিল জগাই, আর মাথায় ভয় পেলেও সে এখনো মরেনি। সে তার বাড়িতেই আছে। সে কেমন যেন পাগল হয়ে গেছে। কোথাও একটা তোমাদের ভুল হচ্ছে নরহরি। প্রথম রক্ত এটা নয়। প্রথম রক্ত সে যার কাছ থেকে নিয়েছে হতে পারে তাকে হত্যা করেনি। গ্রামে একটা গরু মরেছে, হাঁস মুরগি এসব তো অনেক মরেছে।
মানুষ কিন্তু ওই একটাই মরেছে। এবার আপনার কি মনে হচ্ছে তা তো আমি ঠিক বুঝতে পারছি না। মধু ওঝা অনেকক্ষণ কোনো কথা বলল না। গ্রামের পথে হাঁটতে হাঁটতে একসময় কি মনে হতে নরহরিকে সে বলল, বাড়ি ফিরে যাও, আমি এই গ্রামের আশেপাশেই থাকবো। সকালে আমি তোমার বাড়িতে যাব, তখন তোমায় সব কথা জানাবো। আমায় একটা ব্যাপার দেখতে হবে। নরহরির আপত্তি সত্ত্বেও তাকে মধু ওঝা বাড়িতে পাঠিয়ে দিল। তারপর সে গ্রামের বাইরের দিকে যে জঙ্গল রয়েছে সে জঙ্গলের কাছে এসে পড়ল। জঙ্গল পেরিয়েই পাশের গ্রাম থেকে তাকে এখানে আসতে হয়েছে। জঙ্গলের ভেতরে একটা গাছের তলায় বসে সে অনেকক্ষণ ধরে নিজের ধ্যান মনে কিছু যেন একটা বোঝার চেষ্টা করল। মধু সাধারণ কোনো ওঝা নয়, সে একসময় তন্ত্র সাধনা করেছে। তারপর মাঝে মাঝে ওঝাগিরি করলেও অনেক কিছু সে এখনও জানে। নিজের কাজ করতে করতে একসময় কিন্তু বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এলো। কালো আকাশে আবার নতুন করে ঝড় উঠল। মধু কিন্তু সেখান থেকে নড়ল না, একভাবে সামনে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে চলেছে সে। এমন সময় বেশ খানিকটা দূরে একটা কারোর উপস্থিতি অনুভব করতে পেরেছে সে। মধু বুঝতে পারল যে এসেছে, যার জন্য সেখানে কাজ করে চলেছে, সত্যিই সে এসেছে। রতন, আমি জানি তুই এসেছিস, কিন্তু আমাদের গ্রাম ছেড়ে তুই এই গ্রামে এসেছিস কেন? তুই আমায় গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলি, তাই আমি এখানে এসেছি। কিন্তু কিন্তু আবার তুই এখানে এসেছিস কেন? আমায় কোথাও শান্তিতে থাকতে দিবি না? মধু ওঝা সামনের দিকে তাকিয়ে দেখল কালো একটা অন্ধকার যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে বাতাসের শো শো শব্দ আসছে। আর সেই অন্ধকারের মধ্যে মাটিতে হাঁটতে হাঁটতে একটা ছায়ামূর্তি, না হাঁটতে হাঁটতে নয়, টিকটিকির মতো হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে কেউ। তুই আবার এই গ্রামে এসে মানুষের ক্ষতি করছিস। আবার আসলে তোকে তো আমি অনেক দূরে চলে যেতে বলেছিলাম, এইখানে তো তোকে থাকতে বলিনি। আমি কোথায় থাকবো না থাকবো সে কথা কি তোকে বলতে হবে? তবে তুই এবার আমায় সহজে তাড়াতে পারবি না। আমি এখানে আমার ভিত কেড়েছি। এখানে আমি কাউকে খুঁজে বার করেছি যার কাছেই আমি লুকিয়ে থাকবো। তুই চাইলেও আমায় খুঁজে পাবি না। এই সন্দেহটা মধু আগেই করেছিল। এই গ্রামে রতন রয়েছে, অথচ এই গ্রামে ঢোকার পর দিনের বেলায় তাকে কোথাও খুঁজে পাওয়া যায়। একমাত্র রাত হলেই সে বাইরে বেরিয়ে আসে। তার মানে এই গ্রামে কোনো একটা শরীরকে সে এমনভাবে আশ্রয় করেছে যেখান থেকে যখন তখন সে বাইরে বেরিয়ে আসতে পারে, আর কেউ তাকে সন্দেহ করতে পারে না। এবার দেখি তোর কত ক্ষমতা, কেমন ভাবে তুই আমায় খুঁজে বার করিস দেখবো, আর কেমন ভাবে আমায় এখান থেকে বের করে তাড়িয়ে দিস সেটাও আমি দেখবো। তোর যদি ক্ষমতা থাকে তাহলে আমায় দাঁড়িয়ে দেখা। গোটা আকাশ বাতাস যেন রতনের হাসির শব্দে কেঁপে উঠল। গাছের ডালগুলো একসাথে মাথা নাড়াতে নাড়াতে যেন রতনের দলে ভিড় করে তার হয়ে স্লোগান গাইতে শুরু করেছে। একটা অজানা ভয়ে রতনের বুকের ভেতরটা মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠল। তারপরে সে মনে করল গ্রামে যেখানে সে থাকুক না কেন তাকে সে ঠিক খুঁজে বার করবে। তাকে খুঁজে বার করতে না পারলে বড় বিপদ হবে। পরদিন সকালে মধু যখন নরহরির বাড়িতে গেল তখন কিন্তু বড় বিপদে পড়ল নরহরি। বাড়িতে নেই সে। শুধু বাড়িতে নেই না, আগের দিন দুপুরের দিকে মধু ওঝার সঙ্গে বাইরে বেরিয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। মধু ওঝা মনে মনে একটু অবাক হলেও প্রকাশ করলেন না কিছু। গ্রামের লোকেদের দিয়ে নরহরিকে খুঁজতে শুরু করলেন। যখনই গ্রামের লোকেরা জানতে পারল মধু ওঝা এই গ্রামে এসেছে এই রতনের প্রেতকে তাড়াবার জন্য, তখন তারা তাকে সাহায্য করল। কিন্তু নরহরিকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে নরহরি যখন রতন ওঝার কাছে গিয়েছিল তখন সে রমাকান্ত আর তার নাতির মাধবের কথা বলেছিল। সেদিন বিকেল পর্যন্ত যখন নরহরিকে খুঁজে পাওয়া গেল না তখন বাধ্য হয়ে মধু রমাকান্তের বাড়িতে গেল। রমাকান্তের বাড়িতে তখন নিত্যানন্দ কবিরাজ আর রমাকান্ত বাড়ির দাওয়ার কাছে বসে সলা পরামর্শ করছে। মধু ওঝাকে দেখে
ওরা একটু অবাকই হলো। মধুর চেহারা, তার গলার স্বর, এমনকি তার এই ঢুলু ঢুলু লালচে চোখ, গোটা শরীরে থাকা রুদ্রাক্ষের মালা আর লাল কাপড় দেখে ওদের মনে সম্ভাবনার সাথে একটু ভয়ও জেগেছিল। রমাকান্ত একটু শান্ত গলাতে প্রশ্ন করল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মধু ওঝা কিন্তু বাড়ির মাটিতে পা দিয়েই থমকে দাঁড়িয়েছিল। একটা অদ্ভুত অনুভূতি তার হলো। সঙ্গে সঙ্গে রমাকান্ত নিত্যানন্দ কবিরাজের দিকে তাকিয়ে মধু প্রশ্ন করল, এই বাড়িতে তোমরা ছাড়া আর কে থাকে? রমাকান্ত এই কথা একটু অবাক হলো। তার বাড়িতে এমন দর্শন একটা লোক এসে তাকেই প্রশ্ন করছে। সে আগের থেকে গম্ভীর গলায় বলল, আমার বাড়িতে আমি ছাড়া আর যেই থাকুক না কেন, সে কথা আপনাকে বলবো কেন? তোমাদের ভালোর জন্য এই প্রশ্ন করেছি। আমি মধু ওঝা। পাশের গ্রাম থেকে আমায় নরহরি ডেকে এনেছে, কিন্তু এখন নরহরিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তোমাদের ভালোর জন্যই বলছি, আমায় বলো, এই বাড়িতে তোমরা দুজন ছাড়া আর কে থাকে? রমাকান্ত প্রথমে একটু থতমত খেল। নরহরি মধু ওঝার কথা দু একবার কথায় কথায় রমাকান্তকে বলেছিল। তাছাড়া পাশের গ্রামে যে এই মধু ওঝাই রতনের প্রেতকে তাড়িয়েছিল সে কথাও সে জানে। তাই এবারে একটু গলার স্বর নামিয়ে বলল, ও আপনি মধু ওঝা? আপনার কথা নরহরি আমায় বলেছে বটে, কিন্তু নরহরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কই সে কথা তো আমি জানি না। আপনি আসুন, আসুন, ভেতরে আসুন। আমি কারোর গৃহে প্রবেশ করি না, তবে তোমার গৃহে প্রবেশ করতে হবে। এখন বলো, ঘরের ভেতরে কে আছে? মধু ওঝা কোনো কথা না বলে বারান্দা পেরিয়ে মাধবের ঘরের ভেতরে গিয়ে ঢুকল। ঘরের ভেতরে পা রাখতে বিছানার ওপর মাধবের শরীরটা একবার নড়ে উঠল। সঙ্গে সঙ্গে রমাকান্ত আর নিত্যানন্দ কবিরাজ ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। মধু ওঝা হাত তুলে ওদের ঘরের ভেতরে ঢুকতে বারণ করে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে দরজার চারপাশে নিজের হাত বুলিয়ে দিল। তারপর ঘরের ভেতরে ঢুকে ঘরের দেওয়ালে যেই হাত রেখেছে অমনি মাধব বিছানা ছেড়ে সোজা হয়ে উঠে বসল। সে এক অদ্ভুত দৃশ্য। তার চোখ দুটো বন্ধ, অথচ সেভাবেই সে ঠোঁট নাড়াচ্ছে, আর তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর গলা। আবার এখানে এসেছিস তুই? তুই কি ভেবেছিস ওকে খুঁজে পেয়েছিস বলে কি আমায় ধরতে পারবি? না, আমায় ধরতে পারবি না। আমার ব্যাপারটা আগেই বোঝা উচিত ছিল। নরহরি যে এত বড় ভুল করবে সে কথা আমি বুঝতে পারিনি। আমি নরহরিকে যে সুতোটা দিয়েছিলাম সেটা যদি একবার মাধবের হাতে পড়ানোর চেষ্টা করতো, তাহলে এই সব কিছু পরিষ্কার হয়ে যেত। কি মাধব? মাধবের কি হলো? ওভাবে কথা বলছো কেন? নিত্যানন্দ কবিরাজ পুরনো মানুষ। মুহূর্তের মধ্যে ব্যাপারটা সে বুঝতে পেরে রমাকান্তকে শক্ত করে চেপে ধরেছিল। এখন ঘরে ঢুকে কোনো লাভ হবে না রমাকান্ত। ওর শরীরে অন্য কিছু বাসা বেঁধেছে। আমার আগেই সন্দেহ হয়েছিল, আগেই তো তোমায় বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করলে না। কিন্তু আমার নাতি কেন? আমার নাতিটার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে যে আমি একা হয়ে যাব। আমার আর কোথাও কেউ নেই। কিছু যেন না হয় ওর। সাধু বাবা, সাধু বাবা, আমার মাধবের যেন কিছু না হয়। তোমরা পাশের ঘরে যাও, না হলে বারান্দার কাছে গিয়ে দাঁড়াও। এই ঘরে এখন কারো থাকা চলবে না, যাও। কথাটা বলে মধু ওঝা দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে মাধব ততক্ষণে বিছানার উপরে উঠে দাঁড়িয়েছে। মাধবের চোখ দুটো বন্ধ, তার মুখের এক পাশ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। অদ্ভুতভাবে সে হাসছে। তার দুপাটি সাদা দাঁত যেন যতটা সম্ভব মুখের চারপাশে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, আর তার সঙ্গে একটা পচা গলা গন্ধ ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে। মধু ওঝা বড্ড ভুল করেছিল। যদি ঘরে এসে গোটা ঘর বন্ধ করে দিত তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু দরজা এবং দেওয়ালের একপাশ বন্ধন থাকলেও জানালাগুলো বন্ধন করার সময় সে পায়নি। দেখ, বেরিয়ে আয়। তুই যা করেছিস অনেক হয়েছে, আর নয়। এই ছেলেটাকে তুই ছেড়ে দে। ওকে যে আমি ছাড়বো না। আমায় প্রথম রক্ত দিয়ে ওই তো আমায় এই গ্রামে থাকার সুযোগ করে দিয়েছে। ওকে আমি কেমন করে ছাড়বো? আমি যদি ওকে ছেড়ে দিই তাহলেও তুই ওকে বাঁচাতে পারবি না। আমার মাধবের যেন কোনো ক্ষতি না হয়। আমার মাধব।
কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি কিছু করুন। নিত্যানন্দ কবিরাজ এ কথা ও কথা বলে রমাকান্তকে বোঝানোর চেষ্টা করতে লাগল। মাধব অদ্ভুতভাবে চোখ বন্ধ করা অবস্থায় কুকুরের মতো ঘরের বিছানায় হামাগুড়ি দিতে শুরু করেছে। তারপর এক লাফে নেমে জানলার কাছে গিয়ে বসল। সাবধান রতন, সাবধান, তুই যেখানে যাবি তোকে কিন্তু আমি ঠিক খুঁজে বার করব। মাধব একটা অদ্ভুত কাজ করল। ঘরের জানলার লোহার গড়াদের কাছে এগিয়ে গিয়ে দুহাতে গড়া চেপে ধরে নিজের মাথা ঠুকতে লাগলো গড়াদের উপর, আর তাতেই তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো। খবরদার রতন, খবরদার। মধু ওঝা বিড় করে মন্ত্র পড়ে তার পিঠের ঝুলি থেকে একটা গুঁড়ো বার করে মাধবের গায়ে ছুঁড়ে দিল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এমন যে একটা ব্যাপার হবে তা মধু ওঝা কিছুতেই বুঝতে পারেনি। জানলা দিয়ে যেন একটা হাওয়া বেরিয়ে গেল বাইরের দিকে, আর মাধবের অচৈতন্য শরীরটা পড়ে রইল ঘরের ভেতর। ওঝা আর সেখানে দাঁড়ালো না। ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে কবিরাজকে ঘরে ঢুকতে বলে এসে চলে গেল। কবিরাজ আর রমাকান্ত ঘরে ঢুকে দেখল মাধব জানালার কাছে পড়ে রয়েছে, তার কপাল ফেটে রক্ত বেরিয়ে আসছে। গোটা শরীর দেখে মনে হয় সে জ্ঞান হারিয়ে ফেলেছে। ছুটে গিয়ে মাধবকে জড়িয়ে ধরল সে। রমাকান্ত কাঁদতে কাঁদতে বলল, আমার মাধবের যদি কিছু হয়ে যায় ওই রতনকে আমি ছাড়বো না। নিত্যানন্দ কবিরাজ ভয় পেয়েছিল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মাধবের নাড়ি পরীক্ষা করে সে দেখল নাড়ি পড়ছে, কিন্তু বাঁচার আশা খুব একটা নেই। মধু ওঝা গোটা গ্রামে রতনকে খুঁজে বেড়াতে লাগলো। যার সঙ্গে দেখা হয় তার দিকেই ভালো করে তাকিয়ে দেখে কার মধ্যে যে রতন ঢুকেছে সে কথা তো আর বোঝা যায় না। এদিকে মাধাইয়ের শরীর আরও খারাপ হয়ে এসেছিল, তার পাগলামি কমে গিয়েছিল। ঘরের ভেতর কেউ ঢুকলে সে এখন আর চেঁচামেচি করে না, কিন্তু সেদিন মাধবের ঘর থেকে রতনের বেরিয়ে আসার পরে সব কেমন যেন বদলে গেল। বন্ধ ঘরের দরজা নিজের হাতে আস্তে আস্তে খুলে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো মাথাই। মাধাইয়ের বউ তাকে দেখে বলল, ওগো, তুমি বেরিয়ে এলে কেন? কবিরাজ বলেছে না তুমি বিশ্রাম করতে? তাহলে আমার শরীর এখন ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। মাধাইয়ের কথা শুনেও তার বউয়ের মনে হলো সত্যিই সে সুস্থ হয়েছে। মাধাই একটু চারপাশটা ঘুরে আসতে বলে ঘর থেকে বেরিয়ে পড়ল। মধু ওঝা কিন্তু গোটা গ্রাম ঘুরেও রতনের কোনো অস্তিত্ব খুঁজে পেল না। তবে সে নিশ্চয়ই জানত রাতের বেলা রতন আবার ফিরবে, হয় এই মাধবের কাছে, না হলে অন্য কোথাও ফিরে আসবে। তাই রাতের জন্য অপেক্ষা করতে লাগলো সে। রাতের দিকে আবার আগের মতো ঝড় শুরু হলো। ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল এদিকে ওদিকে, আর সেই কালো রাতের অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তি হাঁটতে হাঁটতে এগোতে লাগলো গ্রামের পথ ধরে। তার কোনো দিকে দৃষ্টি নেই, যেন কোনো একটা মায়ায় মোহাচ্ছন্নের মতো সে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে সামনের দিকে। তার একদম কাছে গিয়ে দাঁড়ালে একটা খচর মচর শব্দ শোনা যায়, আর তার সঙ্গে কি যেন একটা সে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার হাতে রয়েছে দুটো মরা মুরগি। মুরগিগুলো সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাঝে মাঝে তার ছালগুলো পথের দুপাশে ছুঁড়ে ফেলছে। দেখতে দেখতে সে রমাকান্তের বাড়ির কাছে পৌঁছে গেল। তারপর রমাকান্তের বাড়ির পেছনের দিকে মাধবের ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়াতে জানলার গড়াদের সাথে লেগে থাকা মাধবের মাথার রক্তটা যেন তাকে যেমন পাগলের মতো করে দিল। লম্বা একটা জিভ বার করে সে জানলার গড়াদ একবার চেটে নিল, তারপর অদ্ভুত গম্ভীর গলায় বলল, এই গ্রামে আর থাকা হবে না। রক্ত, আজ রাতে ওর রক্ত মাংস খেয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। জানলার পাল্লাটা আস্তে আস্তে খুলে গেল। রমাকান্ত কিন্তু সেই ঘরেই ছিল। মাধবের পায়ের কাছে বসে থাকতে থাকতেই কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল। এই ঘুম ক্লান্তির নয়,
এই ঘুম অদৃষ্টের। অদৃষ্ট যখন চায় তখন মানুষ অকারণেই গভীর নিশির ঘুমে ঘুমিয়ে পড়ে, বিপদকে আহ্বান করার জন্য। ছায়ামূর্তিটা জানলার কাছে দাঁড়িয়ে অদ্ভুত একটা ফ্যাসফ্যাসে গলায় ডাকল, কবিরাজ মাধবকে ঘুমের ওষুধ দিয়েছিল। তাছাড়া তার মাথায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করেও দিয়েছিল। তার শরীরের দ্রুত আরোগ্যের জন্য ওষুধও দিয়েছিল। কিন্তু এখন মাধবের ঘুমিয়ে থাকার কথা, কিন্তু ঘুমন্ত মাধব কি করে যেন জেগে উঠল, বিড়বিড় করে বলে উঠল, আমার বাইরে যেতে হবে, আমার বাইরে যেতে হবে। মাধব চোখ খুলল, কিন্তু সে যেন চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না। খোলা চোখের সামনে যেন একটা কালো পর্দা কেউ ঝুলিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়ে যাবে, এমন সময় বিছানার চারপাশে ছড়িয়ে রাখা শুকনো গাছের পাতায় ডালে শব্দ হলো একটা, আর সেই শব্দের সঙ্গে সঙ্গে রমাকান্তের ঘুমটা ভেঙে গেল। রমাকান্ত দেখতে পেল মাধব হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে। ঘরের ভেতর জ্বলতে থাকা হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। রমাকান্ত চিৎকার করে উঠল, কোথায় যাচ্ছিস? আর জানলায় ওটা কে? ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। বৃষ্টি নেই, অথচ বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই বিদ্যুতের আলোতে রমাকান্ত বাইরের দিকে তাকিয়ে দেখতে পেল নরহরিকে। নরহরির শরীরটা জানলার কাছে দাঁড়িয়ে আছে। তার গলার কাছে খানিকটা জায়গায় মাংস নেই, রক্তে শরীরটা ভেসে যাচ্ছে। নরহরির দুটো কালো কুচকুচে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মাধবের দিকে তাকিয়ে রয়েছে, আর দুটো হাত দিয়ে হাতছানি দিয়ে মাধবকে ডাকছে। মাধব তার দিকে তাকিয়ে দেখতে দেখতে সামনে এগিয়ে চলেছে। রমাকান্ত ছুটে গিয়ে মাধবকে জড়িয়ে ধরল, কিন্তু মাধবের গায়ে তখন যেন হাজার হাতির বল। সে রমাকান্তকে সহ টেনে নিয়ে যেতে লাগলো সামনে। সাধু বাবা, বাঁচান বাঁচান সাধু বাবা। রমাকান্তের চিৎকার শুনে এইবার পাশের ঘর থেকে বেরিয়ে এলো মধু ওঝা। সে জানত জানলার কাছে সেই প্রেত মূর্তি এসে দাঁড়াবে, এই সমস্ত ব্যবস্থা সে করেই রেখেছিল। চিৎকার শুনে ঘরের বাইরের দিকে এগিয়ে গিয়ে জানলার কাছে সেই ছায়া মূর্তিকে দেখতে পেল, আর তার হাতে থাকা হলুদ পোড়া কাছে নিয়ে যেতেই নরহরি, যার মধ্যে রতনের প্রেত রয়েছে, সে চিৎকার করে উঠল, এই মুহূর্তের সময়টাই চেয়েছিল মধু। তার মধ্যেই নরহরি শরীরের চারিদিকে লাল একটা গণ্ডি কেটে দেয়। তার মধ্যে বাঁধা পড়ে চিৎকার করতে থাকে নরহরি। ততক্ষণে মাধব আবার জ্ঞান হারিয়েছে। রমাকান্ত তাকে ঘরের ভেতরে বিছানায় শুইয়ে দিয়েছে। পাশের ঘরে নিত্যানন্দ কবিরাজ এমনকি মাথাই পর্যন্ত ছিল। তার সঙ্গে সঙ্গে সেই ঘরের জানলার কাছে এসে বলে, তোকে ছেড়ে দেব। তোকে ছেড়ে দিলে তুই যে আবার কারুর না কারুর ক্ষতি করবি এই গ্রামে। ক্ষতি করবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূরে। কিন্তু তোর এই খিদে যে কখনো মিটবে না। যে মানুষের রক্তের মাংসের স্বাদ পেয়েছিস, তোর মুক্তি না হওয়া পর্যন্ত তোর খিদে মিটবে না। কিন্তু তোর মুক্তির পথে একটা বড় বাধা রয়েছে। তুই নিজে নিজের রক্ত তোর বংশধরদের নিজের হাতে হত্যা করেছিস, তার রক্ত মাংস খেয়েছিস, তাই তোর মুক্তি ঘটবে না। তোকে এভাবেই থেকে যেতে হবে হাজার হাজার বছর। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। মধু আবার কথা বলল, কিন্তু তার গলাটা এবার যেন আগের থেকে শান্ত বলে মনে হলো। তোর মুক্তি এত সহজে হবে না। তুই যে অন্যায় কাজ করেছিস তার প্রায়শ্চিত্ত তোকে পেয়ে তোর জমিতে থেকেই মরতে হবে। হাজার বছর পর যদি কোনো তিথি আসে, তাহলে সেই তিথিতেই মুক্তি লাভ করবি। তারপরে তোর আবার মনুষ্য জন্ম হবে। তার আগে তুই এভাবে খিদে নিয়ে ঘুরে বেড়াবি। খিদে, বড্ড খিদে। আমার পেটের ভেতর মনে হয় যেন আগুন জ্বলছে। আমি খেতে দে, আমি রক্ত মাংস খেতে দে।
মধু ওঝা তার হাতে আবার সেই গুঁড়ো মতো কি যেন তুলে নিয়ে তা ছুড়ে দিল গণ্ডির ভেতরে নরহরির গায়ে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে। তুই আমায় ধ্বংস করতে পারবি না, তুই নিজেও জানিস সেটা। আমি তোকে ধ্বংস করতে পারবো না, তবে তোকে এখান থেকে তাড়াতে পারবো। আশেপাশের 5টা গ্রামের মধ্যে তোকে যেন না দেখি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব, আমি চলে যাব, কিন্তু আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। বিড়বিড় করে মধু কি একটা মন্ত্র পড়ে সে গণ্ডির ভেতরে একটা দাগ মুছে দিতেই একটা হাওয়ার ঝটকা এগিয়ে গেল বাইরের দিকে। তার সঙ্গে সঙ্গে নরহরির সেই বিধ্বস্ত শরীরটা গণ্ডির একপাশে লুটিয়ে পড়ল। এরপর মাধব ধীরে ধীরে সুস্থ হয়ে পড়েছিল। জমে মানুষে টানাটানি হয়েছিল। একসময় কিন্তু দেখতে দেখতে সে সুস্থ হয়ে যায়। মাধাইয়ের ভয় কমে গিয়েছিল। সেদিন সে ঘর থেকে বেরোনোর পরে তার সঙ্গে দেখা হয়েছিল মধু। মধু ওঝার কাছে সমস্ত কথা শুনে এবং তাকে সমস্ত কথা জানাতেই মধু ওঝা তার হাতে একটা সুতো বেঁধে দেয়, যাতে রতন তার উপর আর আক্রমণ করতে না পারে। নরহরির শরীরটা ওখানেই পড়েছিল। গ্রামের লোকেরা তাকে গ্রামের শ্মশানে পুড়িয়ে দেয়, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো আর কেনই বা মৃত্যু হলো সে কথা গ্রামের লোকেদের কাছে অজানাই রইল। শুধু ফিরে যাওয়ার আগে মধু ওঝা রমাকান্তকে বলেছিল, রতনের মৃত্যু নেই, ও আবার কোথাও না কোথাও গিয়ে আবার রক্তের জন্য পিপাসু হবে, আবার মাংস খুঁজবে, ওর মুক্তি হবে না। বলছি, এটাও কি সম্ভব সাধু বাবা? অনেক কিছুই সম্ভব, সেসব কথা তোমরা বুঝবে না। রতন নিজের হাতে নিজের ছেলেকে মেরেছে, তারও সন্তানকে মেরেছে, তাই তার অপরাধ অনেক বড়। তার মুক্তি এত সহজে নেই। মধু ওঝা তার নিজের গ্রামে ফিরে গেল। পাশের গ্রামে আর নতুন কোনো বিপদ ঘটেনি। মাধাই আর মাধব দুজনেই সুস্থ হয়ে উঠেছিল। তবে নিত্যানন্দ কবিরাজের গোয়ালে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই 10টার বদলে 8টা গরু হয়ে গিয়েছিল। গ্রামের লোকেদের সমস্যা মিটে গিয়েছিল। তারা মনে মনে মধু ওঝাকে অনেক সাধুবাদ জানিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরেও মধুর মাথায় একটা চিন্তা কিন্তু রয়ে গিয়েছিল, রতন আবার কোথায় যাবে, আবার কোথায় গিয়ে নিজের এই খিদের জ্বালা মেটাবে। অনেক দূরের কোনো এক গ্রামে সেদিন সন্ধ্যের দিকে এক স্ত্রীলোক ফুলের শিশুকে দুধ খাওয়াতে খাওয়াতে বাড়ির বাইরে দাওয়ার কাছে সে বসেছিল। এমন সময় সে দেখতে পেল তার বাড়ির উঠোনের কাছ দিয়ে কালো মতো কি যেন একটা হেঁটে আসছে তার দিকে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই কালো মতো জিনিসটা একটা ঝাঁপ দিল তাকে লক্ষ্য করে। চিৎকার করে উঠল সেই স্ত্রীলোক, তার কোলের বাচ্চাটাকে জড়িয়ে ধরল শক্ত করে। কিন্তু তারপরেই তার চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল। একটু পরেই যখন তার হুঁশ ফিরল, তখন সে বুঝতে পারল কোথাও কিছু নেই। তার কোলে তার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। এদিকে ওদিকে তাকিয়ে সে কিছু দেখতে পেল না। মনে মনে ভাবল, তাহলে কি মনের ভুলে এসব দেখল? এমন কথা ভেবে সে আস্তে আস্তে উঠে ঘরের ভেতরে চলে গেল। কিন্তু ঠিক তখনই তার ঘরের টালির চালের ওপরে দেখা গেল কাউকে উপুর হয়ে বসে থাকতে। খুব কান পেতে শুনলে হয়তো বোঝা যাবে, বাতাসের সঙ্গে হয়তো কেউ বলছে, খিদে পেয়েছে, রক্ত চাই, মাংস চাই, খিদে পেয়েছে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প। তোমরা যারা গল্পটা এত দূর শুনলে তারা অবশ্যই কমেন্ট করে আমায় জানাও গল্পটা শেষ পর্যন্ত কেমন তোমাদের লাগলো। ভালো লাগলে সেটা জানাও, খারাপ লাগলে সেটাও জানাও।
আর কে কোথা থেকে তোমরা আজকের গল্পটা শুনলে সেটাও আমায় কমেন্ট করে কিন্তু জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আজকের গল্পটি লিখেছে সুকান্ত দাস, গল্প পাঠিয়েছিল শুভ। গল্পের বিভিন্ন ভূমিকায় রমাকান্ত এবং মধু ওঝার চরিত্রে সৌরভ সাহা, নরহরি এবং জগাইয়ের ভূমিকায় অভিক, নরহরির বউ এবং মাধাইয়ের বউয়ের চরিত্রে সঞ্চয়িতা, মাধাই, মাধব, কবিরাজ এবং রতন মাঝির ভূতের চরিত্রে আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসে পাঠাতে পারো। নিচে আমি ইমেল আইডিটা দিয়ে রাখলাম, teamscarytales@gmail.com। এছাড়া চাইলে আমায় ফেসবুকে তোমরা ফলো করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক এবং রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহাকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে রাখলাম। তো আজকের মতো তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম ভয়ের গল্প নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য বাই।